রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, সঙ্গে আছে আমি মাহফুজুল ইসলাম। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দেশে প্রতি 20 সেকেন্ডে ঘটছে গড়ে একটি করে সাইবার অপরাধ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘটা এসব অপরাধের 68% শিকারী নারী। সমাজ ও মনোবিজ্ঞানীদের মতে সংবেদনশীলতার অভাব ও সাংগঠনিক কর্মকাণ্ড কমে যাওয়াই বাড়াচ্ছে সাইবার অপরাধ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। পূজা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পাশাপাশি মডেলিং তার শখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনে হয়রানি হওয়ার অভিজ্ঞতা জানালেন তিনি। ইগনোর করছি, এর জন্য আমি খারাপ হয়ে যাচ্ছি, বাট আপনি যে আমাকে একটা অপ্রীতিকর কথা বলে বসছেন ওইটা কিন্তু আপনি দেখছেন না। এমনও হয়েছে উনি আরো অন্যান্য কাজের জায়গায় যে বলছে যে ধ্যাত ও ভালো না। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সবশেষ তথ্য মতে সাইবার হয়রানির শিকার দেশের অন্তত 68% নারী। এর 49% স্কুল কলেজ শিক্ষার্থী অর্থাৎ শিশু কিশোর। শুধু তাই নয়, দেশে প্রতি 20 সেকেন্ডে ঘটছে একটি করে সাইবার অপরাধ। এর মধ্যে 75% অপরাধী ফেসবুক কেন্দ্রিক। আইসিটি ও ডিএমপির সাইবার ইউনিটে বছরে প্রায় 36,000 অভিযোগ আসে। সাইবার অপরাধে শাস্তির বিষয়ে একমত না হওয়াকে দুষলেন সমাজবিজ্ঞানের অধ্যাপক ডক্টর জিনাত হুদা। সামাজিক যোগাযোগ মাধ্যম, এই মাধ্যমগুলো আসলে এক ধরনের নারীকে কিভাবে উপস্থাপন করবে বা কিভাবে তার উপস্থাপন করছে, এই প্রশ্নগুলো কিন্তু এখন আমাদের সামনে অনেক বড় প্রশ্ন হয়ে উঠেছে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, তরুণ প্রজন্মের সাংস্কৃতিক ও সাংগঠনিক কার্যক্রম কমে যাওয়ায় বাড়ছে ইন্টারনেট আসক্তি, যা তাদের সাইবার অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। পড়াশোনা করছি, মানে সাংস্কৃতিক চর্চা করছি, মানে এই যে চর্চাগুলো এখন কিন্তু নাই, এটা খুবই কম দেখা যাচ্ছে। যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি এটা আসলে চর্চার পর্যায়ে পড়ে না। সাইবার অপরাধ দমনে থানা পর্যায়ে বিশেষায়িত আইন শৃঙ্খলা বাহিনীর টিম গঠনের পরামর্শ প্রযুক্তি বিশেষজ্ঞদের। এই অপরাধ কিন্তু সামাল দেওয়া বা তদন্ত করাটা আমাদের রাষ্ট্রের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। তো সুতরাং সাইবার সেলটি আমাদের 64টি জেলায় প্রথমে বিভাগীয় পর্যায়ে এবং পরবর্তীতে 64টি জেলায় এটি সামগ্রিক দেশের 700 থানার কাছাকাছি যেগুলো আছে সেখানে একটি ল্যাবরেটরি করা খুব প্রয়োজন। শুধু আইন প্রণয়ন নয়, সাথে আইনের প্রয়োগ ও বিচার নিশ্চিতের প্রতিও গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। অপরাধগুলো আমাদের প্রযুক্তি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। যার হেফাজতে নির্মমভাবে যুবক রায়হান খুন হয়েছেন বলে অভিযোগ, সিলেট নগরের বন্দরবাজার ফাঁড়ির বরখাস্ত হওয়া সেই ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়া এখন লাপাত্তা। তবে এরই মধ্যে অধিকতর তদন্তের স্বার্থে রায়হান হত্যা মামলার কার্যক্রম পিবিআইতে স্থানান্তর করা হয়েছে। মাত্র 2 মাস বয়সী সন্তানের বাবা রায়হান হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন স্বজনরা। সৈয়দ রাসেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটের কাষ্ঠঘর এলাকার হরিজন সম্প্রদায়ের এই ঘর থেকেই রায়হানকে সুস্থ অবস্থায় তুলে নিয়েছিলেন বন্দরবাজার ফাঁড়ির দায়িত্বপ্রাপ্তরা। যদিও পুলিশের দাবি ছিল গণপিটুনিতে আহত হন রায়হান। দুজন মানুষ খুব স্পিডে দৌড়িয়ে আইছে, আইয়া একজন ওয়াল দিকে আর একজন আমার ঘরের দিকে। পরে পুলিশ আসছে, আসার পথে আমি দর করছি, পুলিশ করে তোমার ঘরে একটা ছিনতাইকারী আছে। কই ঠিক আছে আপনি দেখতে পারেন। দেখছে বলে তুই ছিনতাইকারী বই রয়েছে রায়হান, তারা হ্যান্ডকাপ লাগিয়েছে, লাগিয়ে সুস্থ অবস্থায় তারা নিয়ে গেছে। রায়হানের মৃত্যুতে সবচেয়ে বিপদে তার পরিবার। মেয়ের বয়স মাত্র 3 মাস। মায়ের গর্ভে থাকতেই রায়হানের বাবা মারা যান। ছেলেকে একাই মানুষ করা মায়ের আর্জি, হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত হয়। আমার বাচ্চা হারাইছি, আমার বাচ্চা তো জীবনে ফিরিয়ে পুলিশ পাঠাইছে জনগণের সেবা করার লাগে, জনগণের হেফাজত করার লাগে। আর এই পুলিশ বিদ্যালয়ের ছাত্র বাচ্চারা নিয়ে এইরকম নির্মমভাবে যে হত্যা করা হয়েছে, এটা কি পুলিশের কাজ? রায়হান হত্যা মামলার তদন্তভার থানা পুলিশের কাছ থেকে হস্তান্তর করা হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। সিবিআইতে এটা দেওয়ার জন্য আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে এটা অর্ডার আসছে। আমরা তো অর্ডার পাইছি একটু আগে, মানে দেওয়ার তো অনেক প্রসিডিউর আছে। পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা এর স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চেয়ে মঙ্গলবার হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলে এলাহি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নরসিংদীর শিবপুরে জমি নিয়ে সালিশি বৈঠকে রুবেল মোল্লা নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পুটিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। হত্যায় জড়িত অভিযোগে মামুন নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
হৃদয় খানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জমিজমা নিয়ে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের চরসুজাপুর গ্রামের রুবেল মোল্লার বিরোধ চলছিল মামুন নামে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে। মঙ্গলবার স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মীমাংসার জন্য সালিশি বৈঠক বসে। বৈঠকের এক পর্যায়ে দুপক্ষের কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে রুবেলের গলায় আঘাত করে মামুন। গুরুতর আহত অবস্থায় বিকেলে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় রুবেলের। শেষ মুহূর্তে এসে সাংবাদিকদের সাথে এই যে মারছে ওর একটা কথা কাটাকাটি হচ্ছিল। এই ছেলে গেছিল জিজ্ঞাসিত আপনারা সাংবাদিকদের লগে তোরা জবদা করস কেন, এই কথা কইতে যাইয়া কইছে বলে গাই মারছে। ঘটনার পর অভিযুক্ত মামুনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পুলিশ জানায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। থানায় ফিরতেছিলাম, হঠাৎ করে এই খবর শুনে আমি আবার গাড়ি ঘুরে আইসে পরে দেখলাম সার্কেল স্যার আসছিল আমার, পরে দেখে দেখলাম এই অবস্থা। পরে আমি তাদের আবার তাড়াতাড়ি হসপিটালে পাঠাইছি পুলিশ প্রহরায় রাখছি। ঠিক আছে। স্থানীয়রা জানায় রুবেল মোল্লা পুটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এদিকে সব ধরনের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নিক্সন চৌধুরী। বলেছেন কোনো কর্মকর্তাকে গালিগালাজ করেননি তিনি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে ফরিদপুরের ডিসিও শাস্তি দাবি করেছেন। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। সম্প্রতি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় ফরিদপুর ৪ আসনে এমপি নিক্সন চৌধুরীর সাথে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার কথোপকথনের অডিও ক্লিপ। চরভদ্রাসন উপজেলার উপনির্বাচনের দিনে এই কথোপকথনে আপত্তিকর সব শব্দ ব্যবহার হয়, যা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠান ফরিদপুরের জেলা প্রশাসক। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেয়। মঙ্গলবার দুপুরে এ নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। যে আচরণ তিনি করেছেন নির্বাচন পরিচালনার সময় একজন মাননীয় সংসদ সদস্য, সেটা কাম্য না। এটা আচরণবিধি ভঙ্গ করেছেন। সামারি ট্রায়াল তো তখন যেটা হয়নি সেটা তো এখন করা যাবে না। এখন আমরা দেখি যদি মামলা করার হয় মামলাই করব। একই দিন এর কিছুক্ষণ পরই জাতীয় প্রেস ক্লাবে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন নিক্সন চৌধুরী। ভাইরাল হওয়া অডিও ক্লিপ সুপার এডির দাবি করে আচরণবিধি না মানার জন্য ফরিদপুরের ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এ সংসদ সদস্য। সুনির্দিষ্ট প্রমাণ করেন যে এই ভয়েসটা আমার, এবং আপনি জানেন এই ভয়েসটা এক এক জায়গা থেকে কেটে নিয়ে আসছে। এই ক্লিপগুলো এক এক জায়গা থেকে কেটে নিয়ে এই এডিট করে এই কথাটা আমাকে হেয়পূর্ণ করার জন্য করেছে। আমি যদি কোনো আইন ভঙ্গ করে থাকি অবশ্যই আমার বিরুদ্ধে মামলা হবে, কিন্তু আমার একার বিরুদ্ধে মামলা হবে কেন আইন ভঙ্গ করলে? আইন তো ডিসিও ভঙ্গ করছে। 48 ঘন্টা অতিক্রম না করার আগে টিওনোকে নির্দেশ দিয়ে আমার বাড়িতে পাঠানো। যদি আমার একার বিপক্ষে মামলা হয় তাহলে অবশ্যই ডিসির বিরুদ্ধেও মামলা হবে। নির্বাচন পক্ষপাতিত্বের জন্য ডিসির অডিও ক্লিপ তার কাছে রয়েছে বলেও জানান নিক্সন চৌধুরী। এর মূল কারণ হলো এই যে তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। করোনা সংকট কাটিয়ে গতি ফিরেছে আবাসন খাতে, বেড়েছে এ খাতের বিনিয়োগ। এছাড়াও মহামারী মোকাবেলা করে ঘুরে দাঁড়াচ্ছে দেশের সার্বিক ব্যবসা বাণিজ্য। তবে বিশ্লেষকরা বলছেন অর্থনীতির বেশ কিছু খাত ভালো করলেও পুরোপুরি ঘুরে দাঁড়াতে এখনও কিছুটা সময় প্রয়োজন। এক্ষেত্রে বাড়তি নজর দেওয়ার তাগিদ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের দিকে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। মহামারীর ধাক্কায় গেল মার্চ থেকে জুলাই পর্যন্ত প্রায় সারা দেশেই বন্ধ হয়ে যায় চলমান নির্মাণ খাতের কার্যক্রম। তবে এই স্থবিরতা কাটিয়ে গতি ফিরতে শুরু করেছে আবাসনের মতো মূল্য সংযোজনকারী শিল্পে। ফ্ল্যাট ও প্লটের বুকিং বাড়তে শুরু করায় নির্মাণের সাথে জড়িত 211টি সহযোগী খাত এবং পণ্যভিত্তিক 460টি উপখাত চাঙা হয়ে উঠছে। ফলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এর সাথে জড়িত প্রায় 35 লাখ মানুষের জীবন জীবিকাও। আবাসন মালিকদের সংগঠন রিহ্যাব বলছে আবাসন প্রতিষ্ঠানগুলো এখন পুরোদমে কাজ শুরু করেছে। তবে হঠাৎ করে নেয়া রাজুকের উদ্যোগ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন উদ্যোক্তারা। রাজুক সিদ্ধান্ত নিচ্ছে সর্বোচ্চ 8 তলা পর্যন্ত ঢাকাতে অ্যালাউ করবে। এটা একটা বড় ধরনের নেগেটিভ ফর দিস সেক্টর, বিকজ দ্য প্রাইস উইল গো আপ ডেফিনেটলি, এবং মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে ফ্ল্যাট।
সামষ্টিক অর্থনীতির নানা সূচক জানান দিচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে গতিশীলতা ফিরছে। হিসাব বলছে করোনাকালীন সময়েও চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে $40 বিলিয়ন, আর প্রবাসী আয়ের সব রেকর্ড ভেঙে অর্থ বছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি 46%। তবে অর্থনীতি পুরোপুরি সচল করতে বেশ কিছু প্রতিবন্ধকতার কথা বলছেন উদ্যোক্তা ও অর্থনীতি বিশ্লেষকরা। মূলত কর্মসংস্থানের চ্যালেঞ্জটা কিন্তু আমাদের রয়ে গেছে এবং সেটা যদি আমরা সক্ষম হই কাটিয়ে উঠতে, তাহলে কিন্তু ক্রয় ক্ষমতাও হবে, উৎপাদকদের চাহিদাও সৃষ্টি হবে অভ্যন্তরীণ, এবং অর্থনীতিও আগের জায়গায় ফিরে যেতে পারবে। এই ক্ষেত্রে নতুন যারা কাজে আসছে, যারা ওয়ার্কফোর্সে জয়েন করছে অথবা যারা এক্সিস্টিং ওয়ার্কফোর্সে ছিল আনএমপ্লয়েড, এদের কর্মসংস্থান দেওয়ার ক্ষেত্রে এসএমই সেক্টর কিন্তু একটা বড় ভূমিকা রাখে। আমরা যদি এসএমই সেক্টরকে স্টেবিলাইজ না করতে পারি, তাহলে কিন্তু সামনের দিনগুলোতে কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি। প্রাতিষ্ঠানিক খাত ঘুরে দাঁড়ালেও করোনাকালে গ্রামে ফিরেছেন অসংখ্য মানুষ। এছাড়া চাকরি হারিয়েছেন অনেকেই। তাই অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়া টেকসই করতে কর্মসংস্থান বাড়ানোর জোর তাগিদ দিয়েছেন উদ্যোক্তা ও বিশ্লেষকরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। রাজুক পুনর্বাসন প্রকল্প বাড্ডা দক্ষিণ বাড়িধারা ডিআইটি প্রজেক্ট। এখানকার নকশা বহির্ভূত ও অননুমোদিত স্থাপনা অপসারণে গত কয়েক বছর ধরে ভবন মালিকদের রাজুক নোটিশ দিলেও তা আমলে নেয়নি তারা। অভিযোগ আছে প্রকল্প এলাকায় রাস্তা, ড্রেন উন্নয়নের জন্য অর্থের বিনিময়ে আবাসিক এলাকায় শিল্প কারখানা, বাণিজ্যিক কেন্দ্র, শপিং কমপ্লেক্স করার অনুমোদন দিচ্ছে কয়েকটি বাড়ির মালিক সমিতি, আর তাদের আশ্রয় প্রশ্রয়ে নষ্ট হচ্ছে আবাসিক এলাকার পরিবেশ। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। আবাসিক এলাকাকে বাণিজ্যিকীকরণের উৎসবে মেতেছে রাজুক পুনর্বাসন প্রকল্প এলাকার কয়েকটি বাড়ি মালিক সমিতি। সরজমিনে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এলাকার প্রতিটি সড়কে প্রায় প্রতিটি ভবনের নিচতলায় গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান। বিশেষ করে 7, 8, 9, 10 ও 11 নম্বর সড়কে এই প্রবণতা সবচেয়ে বেশি। অভিযোগ আছে এই আবাসিক এলাকার রাস্তাঘাটের উন্নয়নের জন্য অর্থের বিনিময়ে প্রতিটি প্লটে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়ে আসছে স্থানীয় বাড়ি মালিক সমিতি। এর প্রমাণ মেলে 7 নম্বর রোডে গড়ে ওঠা পুষ্টি ডেয়ারি ফার্ম সুইট বেকারি মালিকের কাছ থেকে। আমাকে দিয়ে কিন্তু আপনার এই রাস্তার কাজটা করিয়ে নেওয়া হয়েছে, আমাকে এখানে থাকতে দেওয়ার কথা বলে। এই পুরো রাস্তাটাকে আপনি করে দিয়েছেন? এই রাস্তার 50% টাকা আমার কাছ থেকে নেওয়া। কত টাকা দিয়েছেন রাস্তার জন্য? এখানে 6.5 লাখ টাকা দেওয়া আছে। অনিয়ম স্বীকারও করেন 7 নম্বর রোড বাড়ি মালিক সমিতির নেতারা। হ্যাঁ, সেই করে, নইলে তো এটা বাঠি থাকতো। ওর জন্য এই লাইনটা ঠিক আছে না, এখানে হাঁটতে পারতেন না। সে কি 6.5 লাখ টাকাই খরচ করছে? আমি তার হিসাবটা দেখি না, আমারও বলছি যে এরকম একটা খরচ গেছে। তারা ড্রেনটা করে দিল 6 লাখ টাকা খরচ না, তারা এই ড্রেনটা সম্ভবত 3 বা 3.5 লাখ টাকা খরচ করে ড্রেনটা করে। প্লট বা ভবন ব্যবহারের শর্ত ভঙ্গের জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্থানীয় কাউন্সিলর। এখানে বাণিজ্য গ্যাস লাইন চাওয়া হয়েছে। আমি আমার সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট এবং আমার লোকাল থানা প্রশাসন উপস্থিত ছিল। উজাদকে আমরা জরিমানা সহ ফিরেছি এবং আবাসিক এলাকায় কেন এই ঘটনাগুলো ঘটে। রাজুক পুনর্বাসন প্রকল্প এলাকার বাসিন্দাদের অভিযোগ, এখানে প্রায় 1200 ভবন মালিকের কাছ থেকে মাসে 700 টাকা করে উন্নয়ন ফি আদায় করে বাড়ি মালিক সমিতি। কিন্তু আবাসিক এলাকার অনেক রাস্তা এখনও কাঁচা, আর পাকা রাস্তাগুলো দীর্ঘদিনেও মেরামত করা হচ্ছে না। সামান্য বৃষ্টির পানি জমে থাকে রাস্তায়, খানাখন্দে পড়ে আহত হয় অনেকে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। জানাবো মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। জি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ পেনসিলভেনিয়াতে সমাবেশ করেছেন এবং
সেখানে তিনি ভোটারদেরকে 3 নভেম্বরের নির্বাচনে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে জো বাইডেনও তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। তবে এখন আমেরিকাতে সবচেয়ে বেশি আলোচিত সেটি হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ নিয়ে। আপনারা জানেন যে সেনেট শুনানি শুরু হয়েছে। সেই সেনেটে আজকে যেই মনোনীত যে প্রার্থী রয়েছেন তাকে সেনেটররা রীতিমতো জেরা করেছেন এবং যেটি অভিযোগ রয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি করে নির্বাচনের আগেই প্রার্থী মনোনয়ন সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনয়ন দিতে চান। তার দুটি বড় কারণ, একটি হচ্ছে গিয়ে গর্ভপাতের যে আইনটি রয়েছে সেটিকে পরিবর্তন করা, সেই সঙ্গে যে অ্যাফোর্ডেবল কেয়ার বা ওবামা কেয়ার নামে পরিচিত যে স্বাস্থ্যসেবা রয়েছে এই দুটি আসলে বাদ করে দিতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানরা। এই বিষয়ে এই বিচারপতি কি মনে করেন সেই রকম কয়েকটি প্রশ্ন আসলে তিনি একেবারেই ধাপে ধাপে এড়িয়ে গেছেন। ফলে অনেকের কাছেই প্রশ্ন উঠতে পারে আসলে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদের এজেন্ডাই বাস্তবায়ন করতে চাচ্ছেন কিনা। এরকম একটি অবস্থায় জো বাইডেন তিনি বরাবরই বিরোধিতা করে আসছেন যে যদি নতুন বিচারপতি রিপাবলিকানরা এখন নিয়োগ দেন সেটি আসলে সাধারণ যারা শ্রমজীবী আমেরিকান তাদের স্বার্থে কাজ করবে না, বরং রিপাবলিকানদের এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে কাজ করতে পারে। এটি নিয়ে মূল আলোচনা হচ্ছে। তবে জনমত জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জো বাইডেন এখন প্রায় 12 পয়েন্ট বেশি জনপ্রিয়তার দিক থেকে রয়েছেন, শীর্ষে রয়েছেন। এমনকি সুইং স্টেট যেগুলো আসলে এই নির্বাচনের ফলাফলকে নির্ধারণ করবে সেই স্টেট গুলোতেও জো বাইডেন বেশ ভালো ব্যবধানে এগিয়ে রয়েছেন। বিশেষ করে তার প্রথম নির্বাচনী যেই বিতর্কটি হয়েছিল সেই বিতর্কের পরে আসলে জনমতে একটা বিরাট ফারাক এসেছে, যেটি আসলে অনেকেই বিশ্লেষকরা বলছেন যে এই বিতর্কটি আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে আসলে কাজ করেছে। ফলে মানুষ এখন জো বাইডেনের দিকে আরো বেশি করে ঝুঁকছে। সেই সঙ্গে এই সুইং স্টেট গুলোতে নারী ভোটাররাও কিন্তু জো বাইডেনের দিকে ঝুঁকছেন, এমনটিও জনমত জরিপ গুলোতে এগিয়ে এসছে। যদিও যারা শ্বেতাঙ্গ নারীরা রয়েছেন তাদের মধ্যে যারা নন কলেজ পর্যন্ত পড়ালেখা করেননি এমন নারীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেশি পছন্দ করেন, তার প্রতি তার সমর্থন রয়েছে। অন্যদিকে যারা কলেজ পাস শ্বেতাঙ্গ নারী রয়েছেন তাদের মধ্যে আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বা সমর্থন একেবারে শূন্যের কোটায় বলা যেতে পারে। এই সামগ্রিকভাবে অনেকে আবার মনে করছেন যে জো বাইডেনের বয়সের কারণে তিনি আসলে দেশের নেতৃত্ব দিতে পারবেন কিনা, অনেকের ভিতরে সেই সংশয়ও যাচ্ছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছেন এমনটি মনে করেন অধিকাংশ আমেরিকান। তবে করোনা ভাইরাস মোকাবেলায় প্রেসিডেন্ট যে সমস্ত কর্মকাণ্ড নিয়েছেন তাতে তারা হতাশ। এদিকে পুরো আমেরিকা জুড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় প্রভাব কিন্তু শুরু হয়েছে। নিউ ইয়র্কে এই প্রথম দফায় যে পরিমাণ সংক্রমণ নিউ ইয়র্কে ছিল সেটি এখন মোটামুটি ভালোভাবে নিয়ন্ত্রণ করা গেলেও গত এক সপ্তাহ ধরে কিন্তু এটি ঊর্ধ্বমুখী। আমেরিকার অন্যান্য স্টেট গুলোতেও এটি ঊর্ধ্বমুখী। ফলে করোনা ভাইরাস আসলে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবারে নির্বাচনকে ঘিরে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসকে কেমন করে মোকাবেলা করেছেন সেটি একটি বিষয়। অন্যদিকে জো বাইডেন কিভাবে করে মোকাবেলা করতে চান, কি করতে চান সেগুলো ভোটাররা খুব তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে প্রথম 2টি জনসভা করলেন, সেখানে কিন্তু তিনি কোনো স্বাস্থ্যবিধি মানেননি, এমনকি তার যারা সমর্থক তারাও কোনো স্বাস্থ্যবিধি মানেননি। আর জো বাইডেন একটু অভিনব কৌশলে তিনি ড্রাইভ ইন প্রক্রিয়াতে জনসমাবেশ গুলো করছেন। মানে যে সমস্ত এলাকায় তিনি যাচ্ছেন সেখানে গাড়িতে বসেই তিনি সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা করছেন, তাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। এই অবস্থা নির্বাচনের বাকি আছে আর মোটে 3 সপ্তাহ। ফলে এই 3 সপ্তাহে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এবারে প্রেসিডেন্ট নির্বাচনের বাইরে সিনেটের 35টি আসনে কিন্তু নির্বাচন হচ্ছে এবং অন্তত 10টি আসন ডেমোক্র্যাটরা ফ্লিপ করতে পারে। মানে এখন যেই 10টি আসন রিপাবলিকানদের রয়েছে সেটি আসলে ডেমোক্র্যাটদের হতে পারে এমন জনমত জরিপ পাওয়া যাচ্ছে। ফলে রিপাবলিকান অন্তত 2 জন শীর্ষ নেতা তারা আসলে এই শঙ্কার মধ্যে পড়েছেন, তারা হয়তো এই নির্বাচনে জিততে নাও পারে এমনটি আভাস পাওয়া গেছে। সেক্ষেত্রে আসলে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন না কেন তার জন্য সেনেটের নিয়ন্ত্রণটি থাকাটি খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে যেমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকলেও তার রিপাবলিকান পার্টি কিন্তু সেনেটকে নেতৃত্ব দিচ্ছে। ফলে ডেমোক্র্যাটরা চাইলেও অনেক কিছু যেমন করতে পারছে না, তেমনি আবার প্রেসিডেন্ট চাইলেও অনেক কিছু করতে পারছে না, কারণ হাউসে আবার ডেমোক্র্যাটদের মেজরিটি রয়েছে। এরকম একটি ভারসাম্যপূর্ণ অবস্থা সবসময় আমেরিকানরা শাসন
কাঠামোয় ক্ষমতা কাঠামোয় ভারসাম্য রাখে। সেনেটের যে 35টি আসনে নির্বাচন হচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে রিপাবলিকানদের জন্য। অন্যদিকে হাউসের প্রায় সবগুলো আসনই নির্বাচন হতে যাচ্ছে, সেখানে ডেমোক্র্যাটরা তাদের মেজরিটি এখন যেমন হাউসে রয়েছে সেটি তারা ধরে রাখতে পারবে, কোনো কোনো ক্ষেত্রে বাড়তেও পারে এমন পূর্বাভাস রয়েছে। ধন্যবাদ সুলতানা রহমান যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছিলেন আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সবশেষ খবর। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতির সঙ্গে বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। সংঘবদ্ধ প্রতারক চক্র আন্তর্জাতিক ব্র্যান্ড আলিবাবার নাম ব্যবহার করে প্রতারণায় নেমেছে। ফেসবুকে ডিলারশিপের বিজ্ঞাপন দিয়ে শত শত মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে ভুয়া প্রতিষ্ঠানটি। প্রতারণার স্বার্থে বেশ কয়েকবার অফিসও বদল করেছে তারা। এরপরও শেষ রক্ষা হয়নি। অবশ্যই র্যাবের হাতে ধরা পড়েছে প্রতারক চক্রের 3 সদস্য। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। ক্যামেরায় ছিলেন সেলিম খান। ফেসবুকে দৃষ্টিনন্দন লোভনীয় বিজ্ঞাপন, নিয়োগ দেওয়া হবে ডিলার। সেখানে দেওয়া ফোন নম্বরে কল করলে শোনা যাবে সুললিত পেশাদার নারী কণ্ঠ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আলিবাবা গ্রুপ থেকে বলছি। আলিবাবার ফেসবুক পেজে আপনি নক করেছিলেন ডিলার অথবা ডিপোর জন্য, স্যার কি জানতে চাচ্ছিলেন? মিনিমাম হচ্ছে আপনার 100টা 120 এরকম নাম্বার কালেক্ট করে ম্যাডাম আমাদের সবাইকে 20টা 25টা এইভাবে করে দেয় আর কি। গ্রাহক চূড়ান্ত হবার পরে অফিস পরিদর্শনের পালা। সাইনবোর্ডে কোম্পানিগুলোর নাম পড়েই বিশ্বাসে বাধ্য হবেন যে কেউ। ভেতরে ঢুকলে আরও বিশ্বাসী হবেন, কারণ প্রতারণার জন্য সাজসজ্জার কোনো কমতি নেই সেখানে। পণ্যগুলো সাজানো গোছানো। কিন্তু ঘটনার পেছনের ঘটনা করুন। এই ভুক্তভোগীর কাছেই শুনুন ভুয়া আলিবাবার প্রতারণা। 2.5 লক্ষ টাকা অ্যাকাউন্টে দিয়ে দিছি। আমরা ফোন করেছি, বলে আমাদের মাল কখন আসবে? হ্যাঁ ঠিক আছে, কালকে যাবে। মিরপুর টানে গেছি, এখানে দেখি অফিস টফিস নাই। আপনার এর কাছে কি পরিমাণ টাকা পাবেন? 23,25,000 টাকা পান। হ্যাঁ, শুধু একজন দুজন নয়, র্যাবের অভিযানে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ মিলেছে। টেবিলের ওপর সাজানো গোছানো কাগজপত্রগুলোর দিকে তাকালেই দেখা যাবে শুধুই টাকার হিসেব। কিন্তু প্রতিষ্ঠানটির নেই কোনো বৈধ কাগজপত্র, শুধু আছে চটকদার প্রচারণা। কোম্পানিগুলোর অস্তিত্ব কোথায় বাংলাদেশে? স্যার এগুলা তো আমি জানি না, আর এগুলা কোনো অস্তিত্ব নাই। মানুষের কাছ থেকে টাকা নেন লক্ষ লক্ষ টাকা, তো এই টাকাগুলো কিভাবে আসে? আপনাদের কয়টা ব্যাংক অ্যাকাউন্ট আছে? আমাদের 2টা অ্যাকাউন্ট আছে। কাগজপত্রে দেখা যায় এই প্রতিষ্ঠান থেকে প্রায় প্রতিদিনই লাখ লাখ টাকা 2টি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। একদিকে শত শত গ্রাহকের প্রতারিত হবার গল্প, অন্যদিকে ভুয়া আলিবাবার ফুলে ফেপে ওঠার গল্প। এখানে যে বিএসটি এর লগো ইউজ করছেন, আপনারা কি এরকম বিএসটি এর কোনো কাগজপত্র আছে আপনাদের কাছে অফিসে? আমার কাছে কিছু নেই। র্যাব 11-র অতিরিক্ত পুলিশ সুপার জানান, দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছিল প্রতিষ্ঠানটি। তাদেরকে ডিলারের নামে, ডিপোর নামে তাদের মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এরকম একটা সংঘবদ্ধ প্রতারক চক্রকে আমরা এখানে এসে গ্রেপ্তার করেছি। এরা আলিবাবার নাম দিয়ে বিভিন্ন প্রোডাক্ট ওরা উৎপাদন করে নাম দিয়ে এদের সারা বাংলাদেশে ডিলার নিয়োগের নাম দিয়ে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতিষ্ঠানটির এমডি ও চেয়ারম্যান সহ জড়িত বাকিদের খোঁজে অনুসন্ধান চলছে বলেও জানায় র্যাব। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। রাঙামাটির নানিয়ারচরে ইউপিডিএফ এর সশস্ত্র গ্রুপের সাথে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছেন। ওই ঘটনায় 1 সেনা সদস্য আহত হয়েছে। মঙ্গলবার বিকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের একটি পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। সেনা সূত্র জানায়, গোপন সংবাদে ওই এলাকায় রাঙামাটি সদর সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা সেনাদের উপর গুলিবর্ষণ করে। সেনারা পাল্টা গুলি চালালে 2 সন্ত্রাসী ঘটনাস্থলেই নিহত হন। ওই সংঘর্ষে আহত হন 1 সেনা সদস্য। তাকে চট্টগ্রাম সিএমএইচে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সেমি অটোমেটিক রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী। ধর্মান্তরকরণ ও সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার অভিযোগ এনে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সহ 4 জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগ রয়েছে দুর্গাপূজা উপলক্ষে নির্মিত বিজয়া নাটকে সনাতন সম্প্রদায়ের ধর্মানুভূতিতে আঘাত করা হয়েছে। যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলছেন পরিচালক ও প্রযোজনা সংস্থা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার।
শারদীয় দুর্গাপুজো উপলক্ষে ক্রাউন এন্টারটেইনমেন্ট নির্মাণ করেছেন নাটক বিজয়া, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, আর তার বিপরীতে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। কিন্তু মুক্তির আগে নাটকটি পড়েছে সমালোচনায়। সনাতন সম্প্রদায়ের ধর্মানুভূতিতে আঘাত করার অভিযোগ উঠেছে নাটকটির বিরুদ্ধে। ধর্মান্তকরণ ও সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার অভিযোগ করে তিশা, ইরফান সাজ্জাদ, পরিচালক এবং প্রযোজকের বিরুদ্ধে আইনি নোটিশও পাঠানো হয়েছে। আমরা মনে করি যা সনাতন ধর্ম অনুভূতিতে আঘাতের শামিল, আমরা তাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। 7 দিনের মধ্যে যদি এই নাটক বন্ধের ঘোষণা না দেওয়া হয়, তাহলে আমরা এই নাটক নির্মাতা, রচনাকারী, অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে চূড়ান্ত আইনগত পদক্ষেপ গ্রহণ করব। এদিকে এখন পর্যন্ত নাটকের কিছুই প্রকাশ না হয় এই ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলছেন পরিচালক ও প্রযোজনা সংস্থা। যে ওনারা নাটকটির ট্রায়াল ভার্সন দেখেছেন, নাটকের কোনো সিনপসিস বা প্রোমো বা টিজার কিছু রিলিজই করেনি, তাহলে ওনারা কোথা থেকে এই ট্রায়াল ভার্সন পেলেন? আপনারা 5-6 জনের একটা টিম আসেন, আমরা ডক্টর দেওয়ার আগে আপনারা দেখলে আপনারা দেখেন, বলেন, আপনারা বিচার করেন যে এখানে কোনো খারাপ কিছু বা মনে করেন চাপ আছে কিনা। ফেসবুকে অনেকেই হত্যার হুমকি দিচ্ছেন তিশা সহ সংশ্লিষ্ট 4 জনকে। যদিও এই ঘটনাকে প্রযোজনা সংস্থার নাটকের প্রচারণার কৌশলও বলছেন কেউ কেউ। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। আগাম শীতকালীন সবজিতে ভরপুর ঝিনাইদহের সবজি বাজারগুলো। দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা। বলছেন বাজার মূল্য ঠিক থাকলে ঝড় ও অতিবৃষ্টির ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন তারা। সবজি উৎপাদনে কৃষকদের সকল প্রকার সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। শেখ রুহুল আমিনের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ সদর উপজেলার নগর বাথান বাজার। ভোর থেকে সদর ও হরিণাকুণ্ড উপজেলার কৃষকরা তাদের উৎপাদিত লাউ, কুমড়া, ফুলকপি, বেগুন, শিম সহ বিভিন্ন শীতকালীন সবজি নিয়ে বাজারে আসতে শুরু করেন। সম্প্রতি আমপান ও টানা বর্ষণে সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগান কম, তাই পাইকারি বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। আর দাম ভালো পাওয়ায় খুশি চাষিরাও। আগাম সিম আর কপি লাগাইছি, বাজার ভালো, বর্ষার কারণে 2000 থেকে 2200 টাকা মন বিক্রি করছি। ভালো দাম পাইছি, এই দামের কারণে আমাদের ওই ক্ষতিটা পূরণ হয়ে যাওয়ার মধ্যে চলে এসেছে। চাষবাসে তো প্রচুর খরচ, তাই এভাবে দাম পাইলে ইনশাল্লাহ ভালো আর কি। এখানকার উৎপাদিত সবজির মান ভালো, দাম তুলনামূলক কম হওয়ায় দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরাও পাইকারি দরে সবজি কিনে তা বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন। বৃষ্টির কারণে মাল নেই, না থাকার কারণে বাজারে সবজির দাম বেশি। এখান থেকে দেখা যাচ্ছে জামালপুর, শেরপুর, টাঙ্গাইলের গাড়ি যায় ঢাকা কারণ বাজার। এদিকে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সকল প্রকার প্রযুক্তিগত সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা আগাম শীতকালীন সবজির আবাদ বৃদ্ধি করি। এছাড়া আমরা প্রত্যেকটি জায়গায় সরকারিভাবে আমরা পুষ্টি বাগান স্থাপন করি। কৃষক ভাইরা এই সকল সবজি থেকে বেশ অর্থনৈতিকভাবে ভালো লাভবান হন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে চলতি মৌসুমে এখন পর্যন্ত জেলার 6 উপজেলায় 9395 হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাইবান্ধায় কয়েক দফা বন্যায় কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক হাজার হেক্টর রোপা আমন ধান, শাকসবজি, ডাল সহ বিভিন্ন ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। পানের পানিতে ভেসে গেছে 250 বেশি মাছের ঘের। এতে কয়েক কোটি টাকা লোকসানের আশঙ্কায় মৎস্য চাষিরা। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য, চিত্রের ডেস্ক রিপোর্ট। দফায় দফায় বন্যায় কৃষি ও মৎস্য খাতের ক্ষতিতে বিপাকে পড়েছে গাইবান্ধার কৃষক ও মৎস্য চাষিরা। কৃষি বিভাগের তথ্য মতে শুধু 5ম দফায় বন্যায় গোবিন্দগঞ্জ উপজেলাতেই ক্ষতি হয়েছে 5,500 হেক্টর জমির রোপা আমন ধান, 250 হেক্টর জমির শাকসবজি ও ডাল। আর সুন্দরগঞ্জ উপজেলার 1550 হেক্টর জমির আমন ধান এবং 100 হেক্টর জমির শাকসবজির ক্ষতি হয়েছে। কষ্টে ফলানো সোনার ফসল হারিয়ে দিশেহারা এ অঞ্চলের কৃষক। আবাদপাতি সব শেষ, ফসল থেকে শুরু করে ধান ক্ষেত পর্যন্ত সব শেষ হয়ে গেছে। কৃষকের পুনর্বাসন এখনই সরকার যদি না করে তাহলে কৃষক দিশেহারা হয়ে পড়বে। মৎস্য বিভাগের তথ্য মতে বানের পানিতে ভেসে গেছে 250-র বেশি মৎস্য ঘের। এতে কোটি টাকা লোকসানের আশঙ্কায় মৎস্য চাষিরা। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তা চান তারা। মাছ ছাড়ছিলাম, অনেক চেষ্টা করছি, কিন্তু মাছ বাইরে হয়ে গেছে। আর 10 লাখ টাকা খরচ করছিলাম, সে টাকাটা মনে হয় বরবাদ চলে গেল।
ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্য চাষীদের বিনামূল্যে সার, বীজ সহ সব ধরনের সহায়তা করা হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। শীতকালীন সময়ে এই ফসলের মাধ্যমে আমরা কৃষককে পুনর্বাসিত করব এবং তাদের যে ক্ষতিটা আমরা পুষিয়ে নেওয়ার আমরা চেষ্টা করব। কৃষি বিভাগের তথ্য মতে শুধু পঞ্চম দফা বন্যায় ক্ষতি হয়েছে গাইবান্ধা জেলায় 15,000 হেক্টর রোপা আমন ধান, 550 হেক্টর শাকসবজি, 180 হেক্টর জমির মাসকালাই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকো। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চট্টগ্রামের বাজারে কিছুটা কমতে শুরু করেছে আলুর দাম। মঙ্গলবার খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 48 টাকায়, আর পাইকারিতে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। নগরীর রিয়াজউদ্দিন বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন শেখ জায়েদ। কেজিতে 45 টাকা, এটাও 50 টাকা। ভারতের থেকে আমরা 42 টাকা কিনি, 45 টাকা 46 টাকা বেশি, কালকে 50 টাকা বেশি, আজকে 45 টাকা বেচতেছি, একটু কমছে বাজার। বন্দরনগরী চট্টগ্রামে আজ প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে সর্বোচ্চ 48 টাকায়, যা গতকালও ছিল 55 টাকা। চলুন দেখা যাক আড়তের কি অবস্থা। দেখতে পাচ্ছেন এখানে বস্তার পর বস্তা আলু রয়েছে, অর্থাৎ আলুর কোনো সংকট বাজারে নেই, তবে দাম বেশি। খুচরা বাজারে আমরা যেটা দেখছি কোথাও 48, কোথাও 45, কোথাও 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আপনাদের আড়তে মানে কি দামে বিক্রি করছেন, কোন আলুর কি দাম একটু বলবেন? লাল আলুর দাম হলো 41 টাকা, আর সাদা যেটা ডায়মন্ড 41 টাকা করে বিক্রি হয়। আবার ডায়মন্ডের মধ্যে একটু নিরস আছে, ওটা 40 টাকা 39 টাকা। স্টোরের তো আইয়ে বেয়ারিরা আমাকে রেট দেয়, যে রেটে এই রেটে বেচতেছি আমরা। আলুর পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সবই দেশি আলু, তারপরও আলুর দাম বেশি। আমরা কয়েকজনের সঙ্গে যেরকম কথা বলেছি, তারা যেটি বলছেন যে কোল্ড স্টোরেজে যারা আলু রাখেন তাদের মধ্যে হয়তো কোনো সিন্ডিকেট থাকতে পারে, যে যাদের যোগসাজশে বাজারে আলুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেশি। নিচে আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। জানাবো ফুটবলের খবর। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে 2-1 ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে 2 ম্যাচ টানা জিতে টেবিলের দ্বিতীয় অবস্থানে উঠে এলো মেসির দল। ম্যাচের প্রথম উদযাপনটা ছিল বলিভিয়ার। ম্যাচের 24 মিনিটে বক্সের ভেতর মার্টিন্স এর হেডে লিড পায় বলিভিয়া। এরপর ম্যাচের 45 মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন মার্টিনেজ। বিরতি থেকে ফিরে বেশ কিছু সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। মার্টিনেজের অ্যাসিস্টে কার্লোস কোরিয়ে গোল করে দলকে জয় নিশ্চিত করেন। এবারে ক্রিকেটের খবর জানাবো। করোনার বিরতির পর ঘরোয়া ম্যাচ দিয়ে হলেও বাংলাদেশে মাঠে ফিরেছে ক্রিকেট, তবে আগের মতো মুনশিয়ানা দেখাতে পারছেন না সিনিয়র ক্রিকেটাররা। বিসিবির নির্বাচক অবশ্য তাতে দুশ্চিন্তার কোনো কারণ দেখছেন না। আশাবাদী প্রেসিডেন্টস কাপে তরুণদের পারফরমেন্সে। আরিফুল ইসলামের রিপোর্ট। কয়েক দফা আশা জাগিয়ে শেষ পর্যন্ত স্থগিত হয়েছে শ্রীলঙ্কা সফর, তাই প্রেসিডেন্টস কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছে টাইগাররা। কিন্তু বিরতি কাটিয়ে মাঠে ফিরে মুন্সিয়ানা দেখাতে পারছেন না সিনিয়রদের অনেকেই। তামিম, মুমিনুল, মিঠুনদের মতো বলতেই হয় মুশফিকুর রহিমের কথা। 2 দিনের ম্যাচে তার স্কোর 3 আর 11। প্রেসিডেন্টস কাপের প্রথম ম্যাচে ধরাশায়ী হন 1 রানে। মিস্টার ডিপেন্ডেবলের এই রান খরায় অবশ্য চিন্তিত নন বিসিবি নির্বাচক। প্লেয়ার লাইক মুশফিক, মাহমুদুল্লাহ এরা আসলে প্রুভেন প্লেয়ার, এদের পারফরমেন্স নিয়ে খুব একটা চিন্তিত নেই। এরা সময় মধ্যে পারফর্ম করবেই। যখন আপনার জায়গাটার জন্য আপনাকে লড়তে হবে, আপনি যতই কনফার্ম প্লেয়ার হন তখনই কিন্তু পারফরমেন্সটা সব ভালো হয়। একটা ভালো টেস্ট প্লেয়িং নেশন, ভালো টিমের জন্য ভালো ব্যাক বেঞ্চও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তবে তরুণ ক্রিকেটারদের খেলা নজর কাড়ে। ব্যাটাতে যেমন ম্যাচ জিতিয়েছেন তৌহিদ হৃদয়, বোলিং এন্ডের দাপুটে তাসকিন নেবাদোত্রা, আর তাতেই টাইগারদের ভবিষ্যৎ সিরিজগুলো নিয়ে আশাবাদী হচ্ছেন বাশার। সামনে যে সিরিজটা হবে তার আগে যেই ম্যাচগুলি হবে, এই ম্যাচগুলি কিন্তু আমাদের জন্য খুব ভালো একটা সুযোগ নতুন খেলাদের দেখে নেওয়া। আমাদের তো স্কোয়াডে কিছু খেলার আমাদের আছেই, প্লাস নতুন যারা আছেন তারা কেমন করেন সেটা দেখার খুব ভালো সুযোগ। দেখে খুব ভালো লেগেছে। ডেফিনেটলি তৌহিদ হৃদয় লুকস ভেরি গুড, খুব প্রমিজিং মনে হয়েছে। এবছর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে না বাংলাদেশের, তবে আগামী বছর ব্যস্ত সূচি সে লক্ষ্যে দলটাকে গুছিয়ে নিতে চাইছে ক্রিকেট বোর্ড। আরিফুল ইসলাম, নিউজ 24।
প্রেসিডেন্টস কাপে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিল মাহমুদুল্লাহ একাদশ। তামিম একাদশকে 5 উইকেটে হারিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রথম জয়ের দেখা পেল মাহমুদুল্লাহ মুস্তাফিজরা। টস হেরে প্রথমে ব্যাটিং করা তামিম একাদশকে 103 রানে গুটিয়ে দেয় রুবেল সুমনরা। 23.1 বলে অল আউট হওয়ার আগে 103 রান সংগ্রহ করে তামিম একাদশ। জবাবে 104 রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে 27 ওভারে 5 উইকেট হারিয়ে 106 রান তুলে জয় নিশ্চিত করে মাহমুদুল্লাহ একাদশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে এটি তাদের প্রথম জয়। নিউজ 24 সকালের সংবাদে পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।